এবং থার্ড সেমিস্টারে পড়ছিল। গত ডিসেম্বর মাসের 25 তারিখে আমার স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়ে আমি কলকাতায় চিকিৎসার জন্য যাই। 30 তারিখে আমার বড় মেয়ে ফোন করে, আমার বড় মেয়ে ফোন করে যে আমার ছেলে রাত্রে বাসায় আসেনি। দারোয়ানকে জিজ্ঞেস করেছে কোথায়, বলে যে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে, কলেজে যাওয়ার ব্যাগ নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি কোথাও যাও, বলে আমি ইউনিভার্সিটি যাচ্ছি। তারপর আমি সাথে সাথে রিটার্ন করি, কলকাতা থেকে ফেরত আসি। এসে আমি দুদিন আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব জায়গায় আমার ছেলের খোঁজ নেই, যেখানে সম্ভব থাকতে পারে রাগ করে, যে ছেলেকে পাইনি। তারপর আমি মামতু থানায় জিডি করি, জিডি নাম্বার 289। আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি আমার ছেলে যেরকম নিখোঁজ ছিল, এরকম অনেক শিক্ষিত পরিবারের অনেক ছেলে, অনেক সরকারি কর্মকর্তার ছেলে নিখোঁজ রয়েছে। তাদের কয়েকজনের বাবার সাথে আমি শেয়ার করেছি, কথা বলেছি। এই যে মোবাশ্বের ওর ছেলে, ওই ছেলেটা, ওর কি মোবাশ্বের যে ছেলেটা, ওর ডাক নাম সামিন, তার মায়ের সাথে আমার ওয়াইফ কথা বলেছে। এরকম আরো কিন্তু আছে যারা এখনো নিখোঁজ। আচ্ছা, দুজনকে আমি জানি, যাদের দুজনেরই বাবা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। আচ্ছা, মানে তাদের সন্তানরাও নিখোঁজ আছে, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে? হ্যাঁ, নিখোঁজ আছে, নামও জানি তাদের, কিন্তু এখন এই মুহূর্তে নাম বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। আমার ছেলে, আমি বলছি, যখন ক্লাস 5-এ পড়ে তখন আমার শ্বশুর আমার বাসায় 2 মাস ছিলেন। 2 মাস থাকার কারণে উনি আমার বাসার জাস্ট রোডের অপোজিটেই মসজিদ, উনি মসজিদে যেতেন নামাজ পড়তে, সাথে আমার ছেলেকে নিয়ে যেতেন। ওই যে 2 মাসে যে আমার ছেলেকে একটা প্র্যাকটিস করে গিয়েছিলেন নামাজ পড়ার, ওই থেকে আমার ছেলে আর নামাজ ছাড়িনি। আমি ওর ঘরে মাঝে মাঝে যেতাম, আমি কিন্তু কখনোই ওর ঘরে কোনো ওই জাতীয় বই বা এই কিছু দেখিনি, কখনো দেখিনি। এবং আমার চোখে পড়েনি বা আমার পরিবারের কারো চোখে পড়েনি যে আমার ছেলে ক্লাস 9-এ যখন থাকে, তখন একদিন গরমের সময় একটা তেলাপোকা উঠছে বাসায়। ছেলেকে বললাম, 9-এ পড়ে তখন, যে তেলাপোকাটা মেরে দাও, একটা স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়ে মেরে দাও। ছেলে ভয়ে রুম থেকে চলে গেল। তো ক্লাস 9-এ পড়ে ছেলের তখন অ্যাটিটিউড ছিল এই। আর এই ছেলে 6 মাসের ভিতরে কি এমন হয়ে গেল, কি করে হলো, এটা আমি তো ভাবতেই পারছি না। আমি একজন স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, আমার সন্তান এরকম হতে পারে, আমার বাড়িতে সবসময় এই আলোচনা হয়। এটা আমার জন্য তো একটা অপ্রত্যাশিত, অকল্পনীয়। কারণ আমার ফুল পরিবারই তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমার ভাই, আমার বোন, আমার ভাইয়ের বউ, এর সমস্ত আমার পরিবার, ফুল পরিবার, আমার চাচা, যারা জীবিত আছে সকলেই তো মুক্তিযোদ্ধার এই পক্ষে সক্রিয় এবং নিষ্ক্রিয় না। সেই জন্য আমি তো কল্পনাই করতে পারি না যে আমার ছেলে ওই লাইনে যেতে পারে। একজন বাবা হিসেবে আমার লজ্জার কথা, কষ্টের কথা আমি আর কি বলবো, আমার দুঃখের কথা। আমি একজন ব্যর্থ বাবা, এই মনে হয় এখন, যে আমি আমার নিজের মানুষের ছেলেকে আমি হেদায়েত করি, নিজের ছেলেকে আমি করতে পারলাম না। কখন কোন অগোচরে এটা হয়ে গেল। তারপরেও আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার মাধ্যমে অনুরোধ করব, আরো আমার ছেলের মতো যারা এখনো মিসিং আছেন, তারা এই জাতীয় আত্মপ্রকাশ হওয়ার আগে তাদেরকে যদি ধরে নিয়ে আসা যায়, তাহলে হয়তো আরো এই ধরনের কোন দুর্ঘটনা থেকে অন্তত পক্ষে আমরা রক্ষা পাবো। ঢাকা অ্যাটাক। গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা শুরুর কিছুক্ষণের মধ্যেই দায়িত্ব স্বীকার করে টুইট করে ইসলামিক স্টেটের অফিসিয়াল পেজ ম্যাক নিউজ এজেন্সি। এরপর ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করে এ হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা। কিন্তু আসলে এ জঙ্গিরা কারা? অনেকেই অবশ্য মনে করছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন নয়, বরং বাংলাদেশেই গজিয়ে ওঠা স্থানীয় জঙ্গিরাই হামলা চালিয়েছে গুলশানে। মফিদুল তপুর। 1 জুলাই শুক্রবার রাত 9:15টার দিকে হামলা শুরুর কিছুক্ষণের মধ্যেই দায় স্বীকার করে ব্রেকিং নিউজ দেয় আইসিস। এমনটাই জানায় মার্কিন টেরোরিজম ওয়াচডগ সাইট ইন্টেলিজেন্স। এরপর ঘটে অভিনব ঘটনা। প্যারিস, অরল্যান্ডো, বাগদাদ কিংবা কাবুল সব জায়গাতেই আইএস হামলাকারীরা হামলার দায় স্বীকার করে টুইট করলেও ঢাকা অ্যাটাকের ঘটনায় রাত 1টা নাগাদ পোস্ট করা হয় 3টি ছবি, যাতে দেখা যায় 11টি মৃতদেহ। দাবি করা হয় জঙ্গিরা ইতিমধ্যেই 20 জনকে হত্যা করেছে। অস্ত্র হাতে হামলাকারীদের রীতিমতো পোজ দেওয়া ছবি প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স, যারা গত প্রায় বছর 2 ধরেই বাংলাদেশে আইএস এর অস্তিত্বের কথা বলে আসছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলোও দাবি করে হামলাকারীরা আল কায়েদার সদস্য। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ওঠে, জঙ্গিরা আসলে কোন সংগঠনের?
প্রখ্যাত ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক মনে করেন, গুলশান হামলায় জড়িত জঙ্গিরা কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্য নন। এরা দেশেই গড়ে উঠেছে, তবে আদর্শিকভাবে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অনুসারী। তারা ওখানে থেকে একটা হোল্ডিং অপারেশন করার চেষ্টা করেছে, এটা জেনেও যে পুলিশ ওদের ঘেরার চেষ্টা করছে, র্যাব ঘেরার চেষ্টা করছে, অচিরে হয়তো সেনাবাহিনী ঘিরবে। তাই জন্য এদের ইডিওলজিক্যাল মোটিভেশনটা খুব হাই। হ্যাঁ, আদর্শগত দিক থেকে মানে ওদের যে আদর্শটা বিশ্বাস করে, রাইট রং তার মধ্যে আমি যাচ্ছি না, ইডিওলজিক্যাল মোটিভেশন খুব হাই। কিন্তু অন্যদিকে দেখতে গেলে তাদের কমব্যাট এবিলিটি, যেটা অ্যাকচুয়ালি যুদ্ধ করার ক্ষমতা, একটা রেগুলার কমব্যাট, ইট ইজ জিরো। শনিবার জিম্মি সংকটের অবসানের পর অনলাইনে ভাইরাল হয়ে যায় এক কোরীয় নাগরিকের ভিডিও, যিনি হামলা ও উদ্ধার চলাকালীন সময়ে অবস্থান করছিলেন আর্টিজানের পাশের একটি ভবনে। ভিডিওতে দেখা যায় জিম্মিদের মধ্যে 6 জন সকাল 7:30টার দিকে আর্টিজানের লন দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। তাদের পেছনে থাকা 2 জন তরুণ, যাদের বয়স হামলাকারীদের মতোই, কিছু একটা লুকোনোর চেষ্টা করছেন। কিন্তু এ দুজন কারা, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। প্রশ্ন উঠেছে সপরিবারে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া হাসনাত করিমকে নিয়েও। দেশের অন্যতম প্রখ্যাত জাতীয় দৈনিক ইত্তেফাকে 2012 সালের 26 জুন প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, হিজবুত তাহরির নামের নিষিদ্ধ সংগঠনের পৃষ্ঠপোষকতার দায়ে তদন্ত কমিটির কাছে দোষী সাব্যস্ত হওয়ায় হাসনাত করিম সহ তৎকালীন 4 শিক্ষককে চাকরিচ্যুত করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এর আগে সকালে হাসনাতকে ধূমপানরত অবস্থায় পায়চারি করতে দেখা যায়, পেছনে 2 সশস্ত্র জঙ্গি সহ। কিন্তু রমজান মাসে সকালবেলা জঙ্গিরা কেন হাসনাতকে ধূমপান করতে দিল, আর কি কথাই বা তারা বলল, তা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ। সবকিছু মিলে ঢাকা অ্যাটাকের ঘটনাটি যেসব সন্দেহ আর শঙ্কার ডালপালা ছড়িয়েছে, তার উত্তর জানতে অপেক্ষা করতে হবে তদন্ত শেষ হওয়া পর্যন্ত। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। গুলশানের রেস্তোরাঁয় হত্যাযজ্ঞে যেসব জঙ্গি অংশ নিয়েছিল তাদের একজন খায়রুল ইসলাম ওরফে পায়েল। বগুড়ার শাহজাহানপুর উপজেলার কুষ্টিয়া গ্রামের এই মাদ্রাসা শিক্ষিত তরুণ পরবর্তীতে ঢাকার কোনো এক কলেজেও ভর্তি হয়েছিলেন বলে জানা যায়। এরপর থেকেই তার চলাফেরা শুরু হয় জঙ্গিদের সাথে। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় বগুড়া ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। কুষ্টিয়া দারুল হাদিস সালাদিয়া কওমি মাদ্রাসায় পড়াশোনার পর খায়রুল বিহিগ্রাম ডিইইউ সেন্ট্রাল ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। এলাকার মানুষ জানান, ঢাকা যাওয়ার পর থেকেই সে এলাকায় আসা কমিয়ে দেয়। 6 মাস আগে সে শেষবারের মতো গ্রামে এসেছিল, কিন্তু ততদিনে তার আচার আচরণ বদলে যাওয়ায় প্রতিবেশী এবং বন্ধুরা তার সাথে চলাফেরা কমিয়ে দেয়। আরবি লাইনে লেখাপড়া করছে, দাখিলি পাশ করলো, তারাবি নামাজ পড়াবার দিলে পরে তখন নামাজ টামাজ পড়ে পরে মানে হাত তুলে মোনাজাত করবি না, সেই লিয়ে হলো ভেজাল। হওয়ার পরে কয় তোর বেতন না, এটি নামাজও পড়াবো না, তাই চলে আসলো। সেই দিনে আর কোনো ছেলে পেলার সাথে কোথায় বলে না। দিনমজুর আবুল হোসেনের ছেলে খায়রুল ঢাকার কোথায় পড়াশোনা করত সেটা তার পরিবারের লোকজন ঠিক মতো জানে না। প্রায় 2 বছর আগে হাকিম নামে এক বন্ধু তাকে ঢাকায় নিয়ে যায় বলে তারা জানালেন। আরে 6 মাস হলো যোগাযোগ নেই। খালি কথা কলেজে ভর্তি হয়েছি ঢাকা। আমাকে জানানি তো কোনো আসিস না, বাইরে বাড়ি ঘোরাফেরাও নাই, শুধু মাদ্রাসা করে বাড়িতে। গুলশান হামলার পর থেকেই কুষ্টিয়া গ্রামের বেশ কিছু মানুষ পালিয়ে আছে বলে জানালেন স্থানীয় এই ইউপি সদস্য। এটা এলাকার জন্য একটা ভিন্নত্ব ব্যাপার, তবে এলাকাতে আরো লোকজন বলে আছে। এটা মনে হয় প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করলে আসলে মূল তদন্তকারীরা গডফাদার অবশ্যই আছে, তারা বাড়িয়ে যাবে। পুলিশ সুপার জানান, জঙ্গি খায়রুলের লাশ শনাক্ত করার জন্যই তার বাবা মাকে পুলিশের গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছিল। ঠিকানা উদ্ঘাটন করে ওই বাঁধনকে শনাক্তকরণের জন্য আমরা তার বাবা মাকে নিয়ে আসি এবং তাদের দেখানো মতে তারা সেই বাঁধনকে শনাক্ত করেছে এবং তার পুরো নাম হচ্ছে খায়রুল ইসলাম পায়েল এলাইস বাঁধন। সে ওই সংগঠনে বাঁধন নামে পরিচিত ছিল। এটিএন নিউজ, বগুড়া। হামলা দেশের অর্থনীতিতে স্বল্প মেয়াদে প্রভাব ফেলতে পারে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার গুলশানে ৭৯ নম্বর সড়কে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি। আজও সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ফুল শোকবাণী হাতে সেখানে যান বিদেশি নাগরিক, দেশের বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। মোমবাতি জ্বালিয়ে জঙ্গি হামলার প্রতিবাদও জানান অনেকে। ইসলামের নামে জঙ্গিবাদের অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের সব ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান তারা।
গুলশানের জঙ্গি হামলা এবং জিম্মিদের বাঁচাতে আমাদের দেশের খালেদা জিয়ার বক্তব্যের পরে আমরা সরকারি দলের কাছ থেকে একটা ইতিবাচক সাড়া আমরা পাব, কিন্তু দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করছি যে সরকারের কিছু মন্ত্রী, সরকারি দলের কিছু উচ্চ পর্যায়ের নেতৃত্ব তারা ভিন্নভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করছেন। আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ভয়াবহ যে দানব আজকে জেগে উঠেছে, সেই দানবকে পরাভূত করতে হবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে।